চন্দ্রাবতী অনন্যস্ফিক প্রথম থেকে শেষ অংশ। চন্দ্রা ঘরে একা ছিল। তার মামা মামি স্কুলে গিয়েছেন। এই সুযোগে বারিশ একটা বিরাট ঘটনা ঘটিয়ে ফেলেছে। সে তার মায়ের সিঁদুরের কৌটাটা নিয়ে ওখান থেকে খানিক সিঁদুর আঙুলের ডগায় মেখে এনে একটানে লাগিয়ে দিল চন্দ্রার সিথি থেকে একেবারে কপাল পর্যন্ত। চন্দ্রা সঙ্গে সঙ্গে বিলাপ করে উঠে বলল, এ কি করলে বারিশ দা তুমি? সর্বনাশ করে ফেললে আমার। চন্দ্রা ভয় কাঁপছে, ভীষণ রকম কাঁপছে। আর তার কাজল মাখা চোখ থেকে টপটপ করে জল পড়ছে গালের উপর। বারিশ ওর একটা হাত খপ করে ধরে ফেলল। তারপর শঠানে চন্দ্রাকে বুকের সাথে লেপ্টে নিয়ে বলল, আমি কোন সর্বনাশ করিনি তোমার চন্দ্র। আমি তোমায় বিয়ে করে ফেলেছি। এখন থেকে তুমি আমার বউ। চন্দ্রা কেঁদে ফেলল। বারিশ এবার কান্নারত চন্দ্রাকেই চেপে ধরল খাটের ওপর। চন্দ্রা বলল, লাগছে তো। আর এসব কি করছো বারিশ দা? আমি কিন্তু মরে যাব বলছি। বারিশ কিন্তু চন্দ্রার এসব অজুহাত শুনল না। সে চন্দ্রার লাল লাল ঠোঁটের উপর ঠোঁট বসিয়ে দিল নিজের। তারপর বুকের উপর হাত দিয়ে উড়োনাটা দূরে ছুঁড়ে ফেলল। চন্দ্রা কাঁদছে এবং নিজেকে ছাড়িয়ে নিতে চাইছে, কিন্তু পারছে না। বারিশের বলিষ্ঠ দেহ থেকে কিছুতেই সে ছাড়া পাচ্ছে না। বারিশ এবার চন্দ্রার গায়ের কাপড় খুলে নিল। দিনের আলোতে নিজের নগ্ন শরীরের উপর চোখ পড়তেই লজ্জায় মরে যেতে লাগল চন্দ্রা। কিন্তু এতে বারিশের কি? সে মৃদু হেসে ফিসফিস করে চন্দ্রার কানের কাছে মুখ লাগিয়ে বলল, বরকনেতে লজ্জা থাকতে নেয় বুঝেছ? চন্দ্রা কথা বলল না। বারিশ এবার সর্বনাশটা করেই ফেলল। অবশ্য চন্দ্রা ভেবেছিল বারিশ ওকে একটু জড়িয়ে ধরে চুমু টুমু খেয়েই ছেড়ে দিবে। কিন্তু বারিশ জঘন্য কাজটাই করে ফেলল। চন্দ্রা জান প্রাণ দিয়েও নিজের কুমারিত্ব টিকিয়ে রাখতে পারল না। একা একলা ঘরে পেয়ে অত কিছু করে ফেলল বারিশ দা তার সাথে। অথচ এই বারিশ দাকে কত ভালো জানত সে। এখন বুঝতে পারছে তার বারিশ দা সত্যিকার কোন ভালো মানুষ নয়। সে একটা মেনিমুখ শয়তান। চন্দ্রার সারা শরীর ব্যথায় ভরে গেছে। ঠোঁটের একপাশে ভীষণ ব্যথা লাগছে। মনে হয় কেটে গেছে। সে কোনোমতে নিজের শরীরে কাপড়গুলো জড়িয়ে নিয়ে বাথরুমে চলে গেল। ওখানে গিয়ে মস্ত আয়নাটার সামনে নিজেকে মেলে ধরতেই দেখল পুরুদস্তুর একজন বিবাহিত মহিলা দাঁড়িয়ে আছে যেন আয়নার ভেতর। তার সিথি ভর্তি সিঁদুর। কিন্তু বাথরুমে গিয়েও তার রক্ষে হল না। মেনিমুখটা এখানেও চলে এসেছে। বাথরুমের ছিটকিনিটা এতই ফুরবল যে বারিশ দরজা ধরে খানিক নাড়া দিতেই খুলে গেল দরজা। তারপর বারিশ নিজেও বাথরুমে ঢুকে গেল। তারপর দরজাটা ভালো করে লাগিয়ে দিয়ে চন্দ্রাকে চেপে ধরল বাথরুমের দেয়ালের সাথে মিশিয়ে। তাদের উপর ঝিরঝির করে ঝর্ণার জল পড়ছে। তারা ভিজছে। চন্দ্রা ছটপট করছে ছুটে যেতে, কিন্তু পারছে না। বারিশ তার গা থেকে ফের সমস্ত কাপড় সরিয়ে নিয়েছে। তারপর আবার। চন্দ্রার খারাপ লাগছে। তার পেটে অসম্ভব রকম ব্যথা হচ্ছে। সে আস্তে করে বলল, বারিশ দা আমার খুব কষ্ট হচ্ছে। বারিশ তাকে সান্ত্বনা দিয়ে বলল, এই আরেকটু লক্ষ্মী। বলেই সে আরও শক্ত করে চেপে ধরল চন্দ্রাকে। চন্দ্রা ব্যথায় ককিয়ে উঠল। ঠিক তখন বাইরে থেকে বাথরুমে কে যেন নক করল। ঠক ঠক ঠক। চন্দ্রা ভয়ে মুচড়ে উঠল। সে মনে মনে বলল, ভগবান রক্ষা করো প্লিজ। কিন্তু তার এই ডাক ভগবান শুনলেন না। এমনি থেকেই বাথরুমের দরজাটা হঠাৎ খুলে গেল। আর তখনই দেখা গেল সামনে দাঁড়িয়ে আছেন তার মামা অমল চ্যাটার্জি আর তার মামি ভুবন। বাবা মাকে দেখে বারিশ মোটেও লজ্জা পেল না, ভয়ও না। সে বরং প্যান্টটা ভালো করে পরে তার বাবা মার সামনে দিয়েই বাথরুম থেকে বেরিয়ে ও ঘরে চলে গেল। কিন্তু চন্দ্রা বেরুতে পারল না। সে দেয়ালের দিকে ফিরে তাকিয়ে আছে। তার গায়ে অবশ্য কাপড় জড়ানো আছে, কিন্তু সে এদিকে তাকাতে পারছে না। তাকালেই তো তার মামি দেখে ফেলবেন তার সিথিতে সিঁদুর। কিন্তু কথায় আছে না যে যেখানে বাঘের ভয় সেখানেই রাত্রি হয়। চন্দ্রার বেলায়ও তেমন কিছুই হল। ভুবন বললেন,
এই চন্দ্রা এদিকে আয়। চন্দ্রা এদিকে আসছে না। সে এক পাও নড়ছে না। সে যেভাবে দাঁড়িয়েছিল সেভাবেই দাঁড়িয়ে রইল ঠায়। ভুবন এবার ধমকে উঠলেন। কি বলছি শুনতে পাচ্ছিস না নাকি? এখানে কি করছিলি তোরা দুজন? চন্দ্রা। চন্দ্রা কি বলবে এখন? সে লজ্জায় এবং ভয় মরে যাচ্ছে। আর মনে মনে বলছে, ভগবান, ও ভগবান, তোমার কাছে জীবনে যদি সামান্য পুণ্যও করে থাকি আমি সেই পুণ্যের বদৌলতে তুমি আমায় এই মুহূর্তে মৃত্যু দাও। মৃত্যু কি অত সহজ? কিংবা কেউ কি কখনো নিজের ইচ্ছায় মৃত্যু ডেকে আনতে পারে? চন্দ্রাও আর যমদূতকে ডেকে আনতে পারল না। ভুবন এবার বললেন, তোকে আমি জীবন্ত চিতায় দিব রে পাপিষ্ঠা। তোকে আমি জীবন্ত পুড়িয়ে মারব। চন্দ্রা ভয়ে থরথর করে কাঁপছে। ভুবন এগিয়ে আসছেন। তার চোখ লাল লাল হয়ে উঠেছে। চন্দ্রা ঘাড় ফিরিয়ে তাকাল। তারপর চিৎকার করে কেঁদে উঠল। মেরো না মামি, মেরো না। আমার কোন দোষ নেই। সব দোষ বারিশদার, সব দোষ বারিশদার। চন্দ্রার কথা কানে তুলছেন না ভুবন। তিনি শাড়ির আঁচল কোমরে বেঁধে এগিয়ে আসছেন। আজ পুড়িয়েই মারবেন চন্দ্রাকে। চন্দ্রা এবার গলা ফাটিয়ে চিৎকার করে কেঁদে উঠল। আর তখন তার চিৎকারে জেগে উঠলেন ভুবন। তিনি সুইচ টিপে লাইট জ্বালিয়ে দেখলেন চন্দ্রা কাঁদছে। তার সমস্ত শরীর ঘামে ভিজে একসার হয়ে গেছে। তিনি তার গায়ে হাত দিয়ে বললেন, কি হয়েছে চন্দ্র? কি হয়েছে মা তোর? চন্দ্রা চোখ খুলে দেখে তার পাশে বসে আছেন মামি। মামির চোখ শান্ত, পবিত্র। তার শাড়ির আঁচল কোমরে বাঁধা নয়। তবে কি সে স্বপ্ন দেখেছিল এতক্ষণ? এত ভয়ঙ্কর স্বপ্ন মানুষ দেখে? চন্দ্রা মুহূর্তে চোখ মুখ মুছে নিল। মামি বললেন, খারাপ স্বপ্ন দেখেছিস? চন্দ্রা বলল, হুম। কি দেখেছিস বলতো? চন্দ্রা আমতা আমতা করেও বলতে পারল না তার স্বপ্নের কথা। তার লজ্জা করছে। বারিশদার মতো এত ভালো একটা মানুষকে নিয়ে এমন স্বপ্ন দেখা তার উচিত হয়নি। এবং এই স্বপ্নের কথা কোনোদিন সে কারোর কাছে বলতেও পারবে না। চন্দ্রা মুহূর্তে একটা নতুন স্বপ্ন বানিয়ে ফেলল নিজের মন থেকে। সে বলল, মামি, আমি দেখেছি একটা বৃদ্ধ লোক যার চেহারা খুব ভয়ঙ্কর। সে আমার দিকে এগিয়ে আসছে ছুরি নিয়ে। আর বলছে, তোকে আমি মেরাই ফেলব আজ। আর কেমন অদ্ভুত করে লাল বড় বড় দাঁত বের করে লোকটা হাসছে। দেখে আমার প্রাণ যায় যায় অবস্থা। ভুবন শোনে কেমন আনমনা হয়ে গেলেন। তারপর আবার মৃদু হাসার চেষ্টা করে বললেন, এইসব কিছু না মা। এমনিতেই মানুষ এমন স্বপ্ন দেখে। তুই ঘুমিয়ে যা এখন। মনে মনে ভগবানের নাম জপে ঘুমিয়ে যা। চন্দ্রা চেষ্টা করল ঘুমাতে। কিন্তু তার চোখে কিছুতেই আর এক ফোঁটা ঘুম এলো না। সকালবেলা ঘুম থেকে উঠে ভুবন বললেন, চন্দ্র, জামা কাপড় পরে রেডি হয়ে নে। চন্দ্রা অবাক হয়ে বলল, কেন মামি? কোথাও যেতে হবে নাকি? ভুবন বললেন, মন্দিরে যাব। মন্দিরে কেন? আশ্চর্য হয়ে জিজ্ঞেস করল চন্দ্রা। ভুবন বললেন, অত জেরা করিস না তো বাপু। কাজ আছে। চন্দ্রা আর কোন কথা বলল না। সে স্নান করে তার সবচেয়ে ভালো জামাটা পরে নিল। তারপর আয়নায় তাকিয়ে দেখল কি অপূর্ব সুন্দর এক মেয়ে দাঁড়িয়ে আছে আয়নার সামনে। চন্দ্রার বিশ্বাস হতে চায় না সে এত সুন্দর। তার কেন জানি মনে হয় আয়নাটা তাকে লোভাতুর করার জন্যই এমন সুন্দর করে দেখাচ্ছে তার চেহারা। মন্দিরে গিয়ে পুজো দিলেন ভুবন। তারপর চন্দ্রাকে বললেন, মায়ের কাছে প্রার্থনা কর। চন্দ্রা দুহাত এক করে দেবী দুর্গার সামনে নতজানু হয়ে বসে মনে মনে বলল, মা মাগো, আমি যেন এমন স্বপ্ন আর কোনোদিন না দেখি। বারিশদার মতো এমন ভালো মানুষকে নিয়ে এমন খারাপ স্বপ্ন দেখতে আমার ভালো লাগে না মোটেও। মা দয়া করো আমায়। মা এমন স্বপ্ন যেন আমার বাকি জীবনে আর না দেখি। এই সময় বারিশ মন্দিরের দেয়ালে হেলান দিয়ে এক নজরে তাকিয়ে রইল চন্দ্রার দিকে। চন্দ্রার মাথার উড়োনাটা নড়ছে বাতাসে। কয়েকটি চুল উড়না ভেদ করে বেরিয়ে আসছে বাইরে। আর উড়ছে। তার ঠোঁট নড়ছে। কি সুন্দর লাগছে তাকে।
কি পবিত্র লাগছে। বারিশ ভাবল এ যেন কোন পৃথিবীর মেয়ে নয়, স্বর্গের অস্পরি। বারিশ তাকিয়ে আছে আর তাকিয়েই আছে, পলক ফেলছে না মোটেও। সে অনুভব করল তার বুকের বাঁ পাশটা কেমন কাঁপছে। এমন হচ্ছে কেন হঠাৎ তার? ভুবন অবশ্য লক্ষ্য করেছেন বিষয়টা। তিনি আওর চোখে তাকিয়ে দেখেছেন বারিশ হাঁ করে একদৃষ্টিতে তাকিয়ে আছে চন্দ্রার দিকে। তিনি হঠাৎ কি যেন ভেবে মৃদু হেসে ফেললেন। মন্দির থেকে তারা ফিরল হেঁটে হেঁটে। এমনিতে বারিশের খুব লজ্জা, কিন্তু আজ কিভাবে যেন তার লাজের ঢাকনা খুলে গেল এবং সে চন্দ্রার পাশাপাশি হেঁটে যেতে লাগল আর কোন একটা বিষয় খুঁজে বের করতে লাগল চন্দ্রার সাথে কথা শুরু করার জন্য। বারিশকে কথা শুরু করতে হলো না, কথা শুরু করল চন্দ্রাই। সে বলল, বারিশ দা, মাহমুদ ভাইয়ের সাথে কি তোমার রাগারাগি হয়েছে কোন কিছু নিয়ে? বারিশ অবাক এবং অদ্ভুত চোখে তাকালো চন্দ্রার দিকে। ও হঠাৎ মাহমুদের কথা জিজ্ঞেস করল কেন তার কাছে? মাহমুদের সাথে ওর কি? বারিশ আমতা আমতা করে জিজ্ঞেস করেই ফেলল, মাহমুদের সাথে আমার রাগারাগি হয়েছে এটা তুই জানিস কি করে? চন্দ্রা নিজেকে খুব চতুর ভাবত, কিন্তু আজ সে ফেঁসে গেল। সে ভাবতেই পারেনি যে তার বারিশদা তার চেয়ে বেশি চতুর। অথচ ছোট্টবেলা থেকেই দেখে এসেছে তার বারিশদা খুব চুপচাপ, ভীতু টাইপের ছেলে। হঠাৎ একটা কথা মনে করে চন্দ্রা ফিক করে হেসে ফেলল। তখন বারিশ উচ্চ মাধ্যমিকে সদ্য ভর্তি হয়েছে। সেই সময় একটা মেয়ে তাকে প্রেমপত্র দিয়েছিল। সেই প্রেমপত্র এনে সে তার মায়ের কাছে দিয়ে কেঁদে কেঁদে বলেছিল, মা, দেখো একটা অসভ্য মেয়ে আমায় কি দিয়েছে। মামি ছেলের কাণ্ড দেখে হাসতে হাসতে শেষ। এমন বোকা ছেলেও কি পৃথিবীতে আছে? সেই বারিশদা তাকে এভাবে প্রশ্ন করে হকচকিয়ে দিতে পারল। চন্দ্রাকে চুপ থাকতে দেখে বারিশ তার আরও কাছে ঘেঁষে গিয়ে বলল, কি রে, চুপ হয়ে আছিস কেন? মাহমুদের সাথে আমার ঝগড়া হয়েছে তা তুই জানিস কি করে? না, এখন যে মাহমুদ ভাই বাসায় আসে না তাই ধারণা করে বলছি। চন্দ্রা কথাটা ঘুরিয়ে ফিরিয়ে বলল। বারিশ হেসে বলল, ও আচ্ছা, তুই দেখি মস্ত বড় ধারণাবিদ হয়ে গেছিস। চন্দ্রা ফিক করে হেসে ফেলল। তারপর বলল, আমি অনেক কিছু ধারণা করতে পারি বারিশদা। বারিশ বুকে প্রচণ্ড সাহস জোগাড় করে বলে ফেলল, আচ্ছা, তুই কি আমার সম্পর্কেও কিছু ধারণা করে বলতে পারবি? বলতে পারব। আচ্ছা বলতো কিছু আমার সম্পর্কে। তুমি খুব ভাগ্যবান পুরুষ। তোমার বউ ভাগ্য খুব ভালো। তোমার বউ হবে স্বর্গের অস্পরিদের মতো সুন্দর। হি হি হি। বারিশ দুঠোঁট নেড়ে কি যেন বলল, কিন্তু তা ঠিক ধরতে পারল না চন্দ্রা। ভুবন পেছনে পড়ে গিয়েছিলেন। ওদের সাথে হেঁটে তিনি কুলিয়ে উঠতে পারেননি। এবার পেছনে থেকে ডেকেই উঠলেন তিনি, কি রে, তোরা কি আমায় রেখেই চলে যাবে নাকি রে? ওরা দাঁড়াল। তারপর দুজনের চোখ পড়ল দুজনের চোখে। চন্দ্রা কি ভেবে ফিক করে হেসে উঠল। বারিশের বা বুকটায় তখন কেমন তুলপার ব্যথা শুরু হল। সেই ব্যথায় তার চোখে জল পর্যন্ত এসে গেল। কি অদ্ভুত পুরুষ এই বারিশদা। বাসায় ফিরে চন্দ্রা তার মামির ফোনটা খুব সাবধানে হাতে নিয়ে এক দৌড়ে ঘরের ছাদে চলে গেল। তারপর এ পাশ ও পাশ ভালো করে দেখে মাহমুদের নম্বরে কল দিল। ও পাশ থেকে মাহমুদ ধরে বলল, চন্দ্রাবতী। চন্দ্রার কি যে ভালো লাগলো ডাকটা শুনে। সে অন্য কিছুর জন্য না হলেও শুধুমাত্র এই চন্দ্রাবতী ডাকটা শোনার জন্য মাহমুদের সাথে কথা বলতে চায় রোজ একবার হলেও। চন্দ্রা বলল, মাহমুদ ভাই, আপনি কেমন আছেন? মাহমুদ বলল, মোটেও ভালো না। তোমায় নিয়ে একটা বাজে স্বপ্ন দেখেছি। চন্দ্রা খানিক শিউরে উঠে বলল, কি স্বপ্ন? বলতে আমার লজ্জা করে যে। তবুও বলুন। বলতে হবেই। দেখেছি বারিশ তোমায়। কি? না, বলবো না। এসব কথা প্রেমিকা আর বউ ছাড়া আর কাউকেই বলা যায় না। লজ্জা করে। আচ্ছা, আমায় শুধু বলে ফেলুন প্লিজ। না, বলবো না। প্লিজ প্লিজ প্লিজ। দেখেছি তোমায় না, বারিশ জোর করে বিয়ে করে ফেলেছে। তারপর তোমার সাথে ওইসব করছে। বলে লজ্জায় মরে যেতে লাগলো মাহমুদ।
চন্দ্রা অবাক হল। একই রকম স্বপ্নই কিভাবে দুজন দেখে ফেলল। চন্দ্রা বলল, কি সব করেছে আমার সাথে বারিশদা? বলুন না ভাইয়া। ছি, অসভ্য মেয়ে। আমি কিন্তু ফোন কেটে দিব। চন্দ্রা বলল, না বললে কিন্তু আমি আর আপনার সাথে কোনোদিন কথা বলবো না। মাহমুদ খানিক সময় চুপ করে রইল। তারপর বলল, আমি তো আগেই বলেছি এসব কথা নিজের বউ আর প্রেমিকাদের কাছেই শুধু বলা যায়। তাহলে আপনি কি এই স্বপ্নের কথা আপনার প্রেমিকার কাছে বলেছেন? ছি, আমার কি এসব আছে নাকি? তাহলে করেন না কেন? একটা প্রেম করে ফেলুন। প্লিজ প্লিজ করে ফেলুন। মাহমুদ হেসে বলল। মাহমুদ বলল, কার সাথে করব? কেন, আপনার কি কোন পছন্দের মানুষ নাই? পছন্দের মানুষ থাকলেই কি প্রেম হয়ে যাবে? মানে ধরো আমি তোমায় বললাম, চন্দ্রাবতী, আমি তোমায় খুব পছন্দ করি, ভালোবাসি, আই লাভ ইউ ভেরি মাচ। তাহলে তুমি কি রিকশান দেখাবে? বলবে কি, আই লাভ ইউ টু। মাহমুদ ভাই, আপনাকেও আমি ভালোবাসি। চন্দ্রা খানিক দমে গেল। কিন্তু মাহমুদের কথাগুলো কেন জানি খুব ভালো লাগলো তার। সে কি জানি একটা কিছু বলতে চাইল মাহমুদকে, ঠিক তখন দেখা গেল সিঁড়ি ডিঙিয়ে ছাদের দিকে কেউ একজন এগিয়ে আসছে। চন্দ্রা চতুর হরিণীর মতো মুহূর্তে ফোনটা কেটে দিয়ে সাবধানে এটা দেহের গোপন জায়গায় রেখে দিল। তারপর গোলাপের টবের কাছে গিয়ে একটা পাতা ছিঁড়ে এমন ভাব করল যেন সে গোলাপ গাছটার কাছেই এসেছে। ছাদে উঠে এলেন বৃন্দাবন দাস। বৃন্দাবন দাস অমল চ্যাটার্জির সবচেয়ে কাছের বন্ধু। পেশায় অধ্যাপক। ময়মনসিংহ আনন্দ মোহন কলেজে ইতিহাস পড়ান তিনি। তার কথাবার্তা সব ইতিহাস নির্ভর। তিনি চন্দ্রাকে ডাকেন হেলেন বলে। তিনি মনে করেন চন্দ্রা ঠিক দেবী হেলেনের মতোই সুন্দর। আর মনে মনে তিনি এটা কামনা করেন যে চন্দ্রাকে তিনি তার বড় পুত্র জয় দাসের জন্য বউ করে নিবেন। কিন্তু এই কথাটা তিনি গোপন রাখেন। অবশ্য চন্দ্রা এই লোকটাকে তেমন পছন্দ করে না। পছন্দ না করার কারণ হলো এই লোক বেশি প্রশ্ন করে। আর তার মনে হয় ইনি একজন মানসিক রোগী। যেমন আজ এসেই বলল, হেলেন, তুমি কেমন আছো মা? হেলেন বিষ মুখে গোলাপের পাতাটা দূরে ছুঁড়ে ফেলে বলল, ভালো আছি আঙ্কেল। আপনি কেমন আছেন? আমি ভালো নেই। কারণ মানুষ ইতিহাস নিয়ে এখন আর পড়তে চায় না। তারা চায় সায়েন্স পড়তে, ফিকশন পড়তে। আরে গাধারা, ফিকশন কি দিবে রে তোদের? চন্দ্রা বলল, আঙ্কেল, আমিও ফিকশন পছন্দ করি। হুমায়ুন আহমেদের সবগুলো উপন্যাস আমার পড়া। গিয়েছে, মাথা গিয়েছে। এইসব পড়েই ছেলে মেয়ে নষ্ট হচ্ছে। ইতিহাস থেকে দূরে সরে যাচ্ছে। না আঙ্কেল, আপনি ভুল বলেছেন। হুমায়ুন আহমেদের অনেক উপন্যাসেই ইতিহাস আছে। আর হুমায়ুন আহমেদ নিজেও একজন ইতিহাস। কি বললে হেলেন? ভুল বলিনি। মাথা পচে একেবারে গোবর হয়ে গেছে। কোন ক্লাসে জানি পড়ো তুমি? ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ার। উহু, এত কাঁচা বয়সে মাথাটা খেলো হুমায়ুন তোমার। বলে মাথায় হাত দিয়ে ছাদ থেকে নেমে চলে যান বৃন্দাবন দাস। আর চন্দ্রা তখন বুক ভরে শ্বাস টেনে নিয়ে বলে, হায় ভগবান, তোমার দুনিয়ায় এমন মানুষও পাঠাতে হলো। বৃন্দাবন দাস চলে গেলে ছাদে উঠে আসে বারিশ। বারিশকে দেখেই চন্দ্রা হাসিমুখ করে বলে, বারিশদা, তুমি জানো পৃথিবীতে সবচেয়ে পবিত্র জিনিস কি? বারিশ খানিক ভেবে বলে, ফুল। না, ফুল না। ফুল না হলে আর কি? ভালোবাসা। বারিশের বুকের বাপাসটা তখন ব্যথায় আচ্ছন্ন হয়ে যায়। সে বুকে নিজের হাতটা চেপে ধরে চন্দ্রার দিকে তাকায়। চন্দ্রা তখন তাকিয়ে আছে দূরের রাস্তার ওপর। বারিশ তাকে দেখে। কি সুন্দর যে লাগছে আজ চন্দ্রাকে। তার খুব ইচ্ছে করে চন্দ্রাকে ঝাপটে ধরে চিৎকার করে বলতে, চন্দ্র, তুই হলি পৃথিবীতে ভগবানের দেয়া সবচেয়ে পবিত্র সৃষ্টি। তুই হলি আমার বুকের বাপাসের মৃদু কম্পন। চন্দ্র, তোকে আমি ভালোবাসি। তুই আমার ভালোবাসা চন্দ্র। কিন্তু বলতে পারে না। আর তখন কোত্থেকে এক বাউলুরি বাতাস ছুটে আসে ধা ধা করে। সেই বাতাস এত খেচর যে চন্দ্রার গোলাপ রঙা উড়োনাটা উড়িয়ে নিয়ে যায়। বারিশ দৌড়ে যায় সেই উড়োনা কুড়াতে। কিন্তু পারে না। সে ছাদের এতটা কিনারেই চলে যায় যে আরেকটু হলে পা পিছলে পড়েই যেত। চন্দ্রা তখন তাকায় বারিশের দিকে। বারিশ ধীরে ধীরে পা ফেলে এগিয়ে আসে চন্দ্রার কাছে। চন্দ্রা হঠাৎ কেঁদে ওঠে।
তার চোখে কোলকোল করে জল বয়ে যায়। চন্দ্রা ঝাপটে ধরে ফেলে বারিশকে। তারপর বলে, বারিশদা, তুমি আমার জন্য এত রিস্ক নিতে পারো? বারিশ বলে, মরতেও পারি। চন্দ্রার কান্না আরো বাড়ে। সে মনে মনে ভাবে, সে আর অনাথ নয়। তার মামাই তার পিতা, তার মামি তার মাতা। আর বারিশ তার ভাই। আপনার ভাই। বারিশের খুব ভালো লাগে তখন। সে আলতো করে ছুঁয়ে দেয় চন্দ্রার পিঠ। তারপর মুছে দেয় তার জলজ দুটি চোখ। বারিশের খুব ইচ্ছে করে এভাবেই সারা জনম চন্দ্রাকে বুকে ধরে রাখতে। চন্দ্রা তার বুকে এলেই বুকের ব্যথাটার উপশম হয়। তারপর হলুদ বিকেলের বুকে নেমে আসে এক ঝাঁক বক পাখি। একটি সাথী হারা কাঠ ঠু করে। আর ঘাসের ডগায় ঝরঝরে শিশির। শহরে জ্বলে উঠে তারার মতো ঝলমলে আলো। বারিশরা ধীরে ধীরে সিঁড়ি ডিঙিয়ে নেমে যায় নিচে। আজ দুজনের মন খুব ভালো। চন্দ্রার খুব ইচ্ছে হচ্ছে মাহমুদকে ফোন করে বলতে, মাহমুদ ভাই, আপনি বারিশদার সাথে শুধু শুধু ঝগড়া বাঁধিয়ে রেখেছেন কেন? প্লিজ ঝগড়াটা মিটিয়ে নিন। আপনি কি জানেন পৃথিবীতে 10 জন ভালো মানুষ থাকলে তার মধ্যে আমার বারিশদা প্রথম হবে। চন্দ্রা খুব সাবধানে তার মামির ফোনটা আবার সরিয়ে আনল। তারপর পড়ার টেবিলে বসে খুব লুকিয়ে চুরিয়ে মাহমুদের ফোনে কল দিতেই ও পাশ থেকে। পড়ার টেবিলে বসে খুব লুকিয়ে চুরিয়ে মাহমুদের ফোনে কল দিতেই ও পাশ থেকে জানালো, দুঃখিত। এই মুহূর্তে আপনার কাঙ্ক্ষিত নাম্বারে সংযোগ দেয়া সম্ভব হচ্ছে না। একবার দুবার এবং তিনবার করে কল দিল চন্দ্রা। তারপর মাহমুদের উপর বড্ড অভিমান নিয়ে ফোন রেখে দিল চন্দ্রা। তার হঠাৎ করে মন খারাপ হয়ে গেল। আজ আর মোটেও পড়তে ইচ্ছে করছে না তার। সে বইপত্র এলোমেলো করে রেখেই বিছানায় ঘুমোতে গেল। মাঝরাত। চন্দ্রা ঘুমিয়ে আছে একা তার ঘরে। তখন কেউ এসে তার দরজায় ঠক ঠক করে শব্দ করল। চন্দ্রা হুড়মুড়িয়ে ঘুম থেকে উঠল। ভয়ে তার গলা কাঠ হয়ে যেতে লাগল। এমনিতে সে তার মামি ভুবনের সাথে ঘুমোতে যায়। কিন্তু আজ সে কি এক চাপা অভিমানে মামিকে বলেছে আজ থেকে আমি একাই থাকব। ভুবন প্রথম প্রথম রাজি না হলেও পরে রাজি হলেন। ভাবলেন ও এখন বড় হয়েছে। এখন ওর যা ভালো লাগে তাই করুক। এতটুকু স্বাধীনতা তাকে দেয়া যায়। দরজায় আবার শব্দ হলো। চন্দ্রা ভাবল হয়তো মামি এসেছেন। কিন্তু মামি আসলে দরজায় নক না করে ডাক দেয়ার কথা। ভয়ে ভয়ে এগিয়ে গেল চন্দ্রা। তারপর দরজা খুলে চমকে উঠল সে। বারিশ দাঁড়িয়ে আছে দরজার সামনে। চন্দ্রা মৃদু হেসে বলল, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। কেন? ভেবেছিলাম ভূত টুতো এলো কি না। আসলে ঘুম আসছিল না। আর একাও ভালো লাগছিল না। তাই তোর কাছে এলাম। বারিশের এমন কথায় তার অবাক হওয়ার কথা। কিন্তু চন্দ্রা মোটেও অবাক হলো না। সে বলল, বেশ ভালো করেছ। আসো দুজন মিলে ছাদে যাই। আমি জানলা দিয়ে দেখেছি এত বড় চাঁদ উঠেছে আকাশে। বারিশ বলল, চল। তারপর ওরা দুজন লোহার সিঁড়ি ডিঙিয়ে উঠে গেল উপরে। ওখানে গোলাপ বনের পাশে কামিনীর ঝাড়। কি মোহিত গন্ধ ভাসছে ওখান থেকে। ওরা দুজন কেমন মাতাল হয়ে যেতে থাকলো তখন। চন্দ্রা বলল, বারিশ দা। হুম। দেখো চাঁদটা দেখো। বারিশ তাকালো। তবে চাঁদটার দিকে নয় চন্দ্রার দিকে। চন্দ্রা বলল, তাকাও। বারিশ বলল, তাকিয়েছি তো। তুমি তো আমার দিকে তাকিয়েছ। তুই চাঁদ বলেই তো তোর দিকে তাকিয়েছি। চন্দ্রা খিলখিল করে হেসে উঠল। সেই হাসি গিয়ে বারিশের বুকে কাটার মতো বিঁধল। চন্দ্রা এবার বলল, বারিশ দা, আমরা যদি ছাদের উপর এলোমেলো হয়ে ঘুমিয়ে পড়ে থাকি আর সকাল বেলা মামি এসে এভাবে দেখে তখন কেমন হবে বলো তো? খুব ভালো হবে। দুজনকে। কি? না থাক। আচ্ছা তোর কি কোন পছন্দের মানুষ আছে রে চন্দ্র? আছে। কে সে? চন্দ্রা ফটফট করে বলে দিল, তুমি, মামা আর মামি। বারিশ ঠিক এভাবে শুনতে চায়নি। তাই সে অন্যরকম ভাবে প্রশ্নটা করল, আচ্ছা চন্দ্র, তোর কোন ভালোবাসার মানুষ আছে? হুম। আছে তো। কে সে? তুমি, মামা আর মামি। ঈশ্ব। এভাবে বলতে বলিনি। তাহলে কিভাবে? তোর ওই সব ভালোবাসা আছে নাকি? ওই যে দুজন ছেলে মেয়েতে হয়। তারপর বিয়ে করে। ধুর যা। আমি এসব চিনিই না। বারিশের এখন কি যে ভালো লাগছে।
সে মনে মনে ভাবল মাহমুদের সাথে শুধু শুধু ঝগড়া করেছে সে। কাল সকাল বেলা ওদের বাসায় গিয়ে প্রথমেই ও সরি বলবে। তারপর মাহমুদকে সাথে করে একেবারে বাসায় নিয়ে আসবে। বারিশ এবার বলল, চন্দ্র। হুম। আচ্ছা, তোর কি মনে আছে আমাদের ছেলেবেলার কথা? ও মা, থাকবে না কেন? আমার খুব মনে আছে। আমরা কত ঝগড়া করেছি। একবার তো তুমি আমার হাত ভেঙে দিলে। আর ওই যে ওই খেলাটা খেলতাম ওটার কথা? কোন খেলাটা? বরকনে? খুব লজ্জা নিয়ে কথাটা বলল বারিশ। চন্দ্রা শুনে মোটেও লজ্জা পেল না। সে মৃদু হেসে বলল, এই বয়সে এরকম সবাই খেলে। আচ্ছা, আরেকটা কথা চন্দ্র। চন্দ্রা বলল, বলো। আচ্ছা, তোর সিঁথিতে যদি কেউ সিঁদুর পরিয়ে দেয় তবেই কি তার বউ হয়ে যাবি তুই? এবার চন্দ্রা লজ্জা পেল। উড়োনায় মুখ লুকোতে লুকোতে সে বলল, হুম। আমি যদি পরিয়ে দেয় তবে? চন্দ্রা ফিক করে হেসে উঠে বলল, তুমি পোড়ালে হবে না। শাস্ত্রে তোমার সাথে বিয়ে হওয়ার নিয়ম নেই। থাকলে হয়ে যেতাম। চন্দ্রার কথাটা শুনে বারিশের বুকে দগদগে আগুন জ্বলে উঠল। সে আগুনে তার বুক পুড়ে ছারখার হয়ে যেতে লাগল। আর গলা ঠেলে আসতে লাগল কান্না। বারিশ আর কথা বলতে পারছে না। চন্দ্রা বলল, বারিশ দা, তুমি কি জানো ভালোবাসা কি? বারিশ অতি কষ্টে নিজের কান্না চেপে বলল, কি? কাউকে মনে রাখা। আর তুমি কাকে মনে রাখবে চিরদিন জানো? কাকে? যাকে তুমি হারাবে। মানুষ পেয়ে যাওয়া জিনিসের কথা কোনোদিন মনে রাখে না। কারণ সে থাকে সর্বদাই পাশে। সে মনে রাখে না পাওয়া জিনিসের কথা। কারণ না পাওয়া জিনিসটা তাকে রোজ দিন মনে করিয়ে দেয় তাকে না পাওয়ার কথা। বারিশের বুকটা ফেটে যাচ্ছে কান্নায়। সে নিজেকে খানিক সামলে নিয়ে বলল, তুইও কি কাউকে হারিয়েছিস চন্দ্র? চন্দ্র এই কথার কোন উত্তর দিল না। সে বলল, চলো ঘরে ফিরি। অনেক রাত হয়েছে। মামা মামি দেখলে বিপদ হবে। বারিশের ইচ্ছে ছিল আরো অনেকক্ষণ দুজন মিলে ছাদে বসে থাকার। কিন্তু পারছে না। তার খুব রাগ হচ্ছে নিজের উপর। রাগ হচ্ছে এই জন্য যে সে কেন চন্দ্রার রক্তের কেউ হতে গেল। সে কেন তার দূরের কেউ হলো না। দূরের কেউ হলে তো সে আজ সার্থক হতো। তারপর দুটো ঝিঝি পোকার ডাক আর কামিনীর গন্ধ দূরে ঠেলে দিয়ে ওরা সতর্ক পায়ে নেমে যেতে লাগলো নিচে। আর আকাশের চাঁদটা ঢলে পড়ে ঝিমুতে লাগলো বেঘোর ঘুমে। সকাল বেলা ঘুম থেকে উঠে চমকে উঠল চন্দ্রা। ফ্রেশ হতে বাথরুমের দিকে যখন সে হেঁটে যাচ্ছে তখন আচমকা ধাক্কা লেগে গেল একজনের সাথে তার। যার সাথে ধাক্কা লেগেছে সেও বাথরুম থেকেই বের হয়ে এসেছে। চন্দ্রা দু চোখ উপরের দিকে তুলে চমকে উঠল। এত সকালে মাহমুদ! সকাল বেলা ঘুম থেকে উঠে চমকে উঠল চন্দ্রা। ফ্রেশ হতে বাথরুমের দিকে যখন সে হেঁটে যাচ্ছে তখন আচমকা ধাক্কা লেগে গেল একজনের সাথে তার। যার সাথে ধাক্কা লেগেছে সেও বাথরুম থেকেই বের হয়ে এসেছে। চন্দ্রা দু চোখ উপরের দিকে তুলে চমকে উঠল। এত সকালে মাহমুদ ভাই এখানে কি করে এলো? মাহমুদ হা হা করে হেসে উঠে বলল, ভয় পেয়েছ? চন্দ্রা নিজেকে সামলে নিয়ে বলল, না। অবাক হয়েছি। এটা কিভাবে পসিবল? অফকোর্স পসিবল। তোমার বারিশদার সাথে আমার ঝগড়া মিটে গেছে। আর সেই আমায় গিয়ে সকাল বেলা বাসায় নিয়ে এসেছে। চন্দ্রা এদিক ওদিক লক্ষ্য করে বলল, শুনুন। এখন আর কথা বলা যাবে না। ওরা এসে দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে। মাহমুদ হেসে বলল, কিছুই হবে না কারণ ওরা কেউ বাসায় নেই। মানে? মানে হলো বারিশ আর আন্টি গিয়েছেন মন্দিরে পুজো দিতে। আঙ্কেল গিয়েছেন বাজারে। বাসায় শুধু আমি আর তুমি। চন্দ্রার তখন ইচ্ছে করছিল আনন্দে চিৎকার করে উঠতে। কিন্তু সে নিজেকে সংবরণ করে বলল, আপনি ঘরে গিয়ে বসুন। আমি ফ্রেশ হয়ে আসছি। এই বলে চন্দ্রা বাথরুম থেকে ফ্রেশ হয়ে এলো। তারপর হালকা সাজগোজ করল। মাহমুদ তাকে দেখে বলল, তুমি খুব সুন্দর চন্দ্রাবতী। চন্দ্রা বলল, ঈশ্ব! আর পাম দিতে হবে না। তোমায় আমি শুধু শুধু পাম দিতে যাব কেন? চন্দ্রা ফট করে বলে ফেলল, কারণ আপনি আমায় ভালোবাসেন। কথাটা বলে চন্দ্রা জিহ্বায় দাঁত কামড়ে নত হয়ে গেল। আর মাহমুদ খানিক সময় চুপ থেকে বলল, তুমি খুব ভালো চন্দ্রাবতী। কারণ তুমি আমায় সহজেই বুঝতে পেরেছ। আই লাভ ইউ চন্দ্রাবতী। আই লাভ ইউ ভেরি মাচ। চন্দ্রার চোখে জল এসে গেল। সে সেই জল মোটেও মুছল না।
সেই জলের সাথে তার গাল বেয়ে কাজল গলে পড়ছে। মাহমুদ এবার বসা থেকে উঠে চন্দ্রার দিকে এগিয়ে গেল। আর চন্দ্রার দুটো চোখ তার জামার হাতা দিয়ে মুছে দিতে দিতে বলল, তুমি আমায় ভালোবাসো না না চন্দ্রাবতী? চন্দ্রা মুহূর্তে মাহমুদকে আঁকড়ে ধরে বলল, ভালোবাসি, খুব ভালোবাসি। মাহমুদ এবার তার পিঠে হাত দিল। তারপর চন্দ্রার ঠোঁটে তার ঠোঁট ছুঁয়ে বলল, আমার জীবন মরণ। চন্দ্রা দু চোখের পাতা বন্ধ করে বলল, আমার রোমিও। তারপর ধীর পায়ে হাঁটতে হাঁটতে ওরা গেল দেয়ালটার পাশে। এবার চন্দ্রাকে দেয়ালের সাথে ঠেসে ধরল মাহমুদ। চন্দ্রা আনন্দে আত্মহারা হয়ে উঠল। ঠিক তখন দরজায় কোন শব্দ না করেই সরাসরি ঘরে প্রবেশ করলেন অমল চ্যাটার্জি। তার হাতে বাজারের ব্যাগ। ঘরে ঢুকেই যখন তিনি নিজের ভাগ্নিকে একটা মুসলমান ছেলের সাথে প্রণয় দৃশ্যে দেখলেন তখন তার মাথা ঘুরে উঠল। রাগে অগ্নিশর্মা হয়ে বাজারের ব্যাগ ছুঁড়ে ফেলে দিয়ে তিনি মাহমুদের কলার টেনে ধরে বললেন, শুয়োর, আমার সরল মেয়েটার জীবন নষ্ট করতে এসেছিস। বলেই তিনি দুটো চড় বসিয়ে দিলেন মাহমুদের গালে। আর এক হ্যাচকা টানে মাহমুদকে ঘরের বাইরে ছুঁড়ে ফেললেন তিনি। আর এদিকে ভয়ে জোরসর হয়ে উঠছিল চন্দ্রা। অমল এবার চন্দ্রাকে প্রচণ্ড জোরে এক ধাক্কায় ফেলে দিলেন ফ্লোরে। তারপর আর্তনাদ করে বললেন, তোর বাবা মার সাথে তোরও মরণ হলো না কেন রে পাপিষ্ঠা? ছি ছি ছি, মুসলমান একটা ছেলের সাথে। আচ্ছা আমি মানুষকে মুখ দেখাবো কি করে বলতো? চন্দ্রা লজ্জা এবং ভয়ে চুপিসারে কাঁদছে। সে সত্যিই আগে ভাবেনি প্রেমের পথটা এত কঠিন। কিন্তু এখন বুঝতে পেরেছে। তার হঠাৎ ভয় হচ্ছে মাহমুদকে নিয়ে। সে কিছুতেই হারাতে পারবে না মাহমুদকে। কিছুতেই না। প্রয়োজনে মরে যাবে সে। মাহমুদ এখানে আর দাঁড়িয়ে থাকল না। সে জানে এখানে দাঁড়িয়ে থাকলে তার আর চন্দ্রার দুজনের বিপদ হবে। তাই সে মনে চাপা কষ্ট নিয়েই হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যেতে লাগল। আর মনে মনে কঠিন এক সিদ্ধান্ত নিল। এই সিদ্ধান্ত থেকে এক চুলও নড়বে না সে। ভালোবাসার জন্য সে এর চেয়েও বেশি কিছু করতে পারে। ভুবন বাসায় ফিরে আগুন হয়ে গেলেন। এমনিতে তিনি চন্দ্রাকে খুব ভালোবাসেন। কিন্তু মুসলমান ছেলের সাথে এমন কুকর্ম। ভুবন রাগে কটমট করতে করতে দু হাতে টেনে ধরলেন চন্দ্রার চুলের মুঠো। তারপর বললেন, বল, কতদিন ধরে ওর সাথে সম্পর্ক তোর? চন্দ্রা কিছু বলছে না, শুধু কাঁদছে। বারিশের খুব কষ্ট হচ্ছে। চন্দ্রার কান্না তার সহ্য হয় না। তার বুকটায় খুব ব্যথা হয়। বারিশ এবার তার মায়ের পায়ে গিয়ে পড়ল। তারপর অনুনয় করে বলল, মা, ওমা ছেড়ে দাও ওকে। ও আর এমন ভুল করবে না। ভুবন তার ছেলেকে জীবনে এতটুকুও দুঃখ দেননি। ছেলের কোন ইচ্ছা অপূর্ণ রাখেননি। এবার তিনি কিভাবে ছেলের অনুনয় ফিরিয়ে দিবেন? ভুবন উঠে পড়ে লেগেছেন চন্দ্রার জন্য ছেলে দেখায়। এই সপ্তাহ দুয়েকের ভেতর তার বিয়ে দিয়ে দিবেন। সংবাদ শুনে বাসায় এলেন বৃন্দাবন দাস। এবার তার পালা। তিনি মুখ খুলে বলেই ফেললেন। ভুবন উঠে পড়ে লেগেছেন চন্দ্রার জন্য ছেলে দেখায়। এই সপ্তাহ দুয়েকের ভেতর যে করেই হোক চন্দ্রার বিয়ে দিয়ে দিবেন তিনি। সংবাদ শুনে বাসায় এলেন বৃন্দাবন দাস। এবার তার পালা। তিনি মুখ খুলে বলেই ফেললেন, বৌদি, একটা জিনিস চাইবার ছিল আপনার কাছে। বড় আশা নিয়ে এসেছি। আপনি আমায় ফিরিয়ে দিবেন না বলুন। ভুবন গলার স্বর নামিয়ে এনে বললেন, বলুন শুনি। দিতে পারলে দিব। বৃন্দাবন বললেন, আমার জয়টাকে তো দেখেছেন। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে পড়েছে। এখন ভালো একটা জব করছে। ওর জন্য যদি আপনার ঘরের লক্ষ্মী চন্দ্রাকে চাই আমি। ভুবন বললেন, এটা তো কাচুমাচু করে বলার কথা না। আপনার ছেলেকে নিয়ে আগামীকাল সকাল বেলা আমাদের বাসায় আসবেন। ছেলে মেয়ে দেখবে আর আমরা দেখব ছেলে। দুপক্ষের পছন্দ হলেই সব ঠিকঠাক করে ফেলব। ভুবনের কথা শুনে আনন্দে বৃন্দাবন দাসের চোখে জল এসে গেল। তিনি সেই জল লুকাবার চেষ্টা করে বললেন, হেলেন কোথায় আমার? হেলেন? ভুবন বললেন, ঘুমোচ্ছে। এখন না ডাকাই ভালো। বৃন্দাবন দাস খুশি মনে বাসা থেকে বের হয়ে গেলেন। চন্দ্রা কিন্তু মোটেও ঘুমোচ্ছে না। সে কাঁদছে। বালিশের পেটে মুখ ডুবিয়ে কাঁদছে। বৃন্দাবন দাস চলে গেলে ভুবন এলেন তার কাছে। এসে তার মাথায় হাত রেখে বললেন, মারে, যা ভুল করেছিস তা তো করেছিসই। এখন আর এসব নিয়ে ভেবে লাভ নেই।
মুসলমান ছেলের সাথে হিন্দু মেয়ের কিছুতেই পরিণয় হতে পারে না। বুঝলে, আগামীকাল তোর বৃন্দাবন আঙ্কেলের ছেলে জয় আসবে। খুব ভালো ছেলে, কম্পিউটার ইঞ্জিনিয়ার, বড় জব করে। ও যদি তোকে পছন্দ করে তুই সুখী হবে মা। ভুবন হঠাৎ ফুপিয়ে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে সে জড়িয়ে ধরল তার মামিকে। তারপর বলল, মামি, আমি ওকে ভুলতে পারবো না। কিছুতেই ওকে ভুলতে পারবো না। এবার ভুবনের বেশ রাগ পেয়ে গেল। তিনি এক ধাক্কায় বিছানা থেকে ফেলে দিলেন চন্দ্রাকে নিচে। নিচে পড়ে গিয়ে খাটের পায়ার সাথে লেগে চন্দ্রার নিচের ঠোঁট কেটে গিয়ে রক্ত ঝরছে ধর ধর করে। চন্দ্রা ওখানে পড়ে থেকেই কাঁদতে কাঁদতে বলছে, মামি, তোমরা আমায় জোর করে বিয়ে দিতে চাইলে কিন্তু আমি গলায় দড়ি দিব। ভুবন রাগে অগ্নিশর্মা হয়ে ওর মাথায় প্রচণ্ড জোরে একটা ঝাঁকি দিয়ে বললেন, মরে গেলেও ওই ছেলের সাথে তোর প্রণয় হতে দিব না। মনে রাখিস তুই সম্ভ্রান্ত হিন্দু ঘরের মেয়ে। চন্দ্রা তখনও কাঁদছে কাঁদছে আর বলছে, আমি ওকে ছাড়া বাঁচব না মামি। মরে যাব বলছি। সত্যি মরে যাব। ভুবন চন্দ্রার এইসব আকুতি বিকুতি আর শুনলেন না। তিনি ধপ ধপ করে পা ফেলে চলে গেলেন ঘর থেকে বেরিয়ে। রাতে চন্দ্রার সাথে ঘুমোতে গেলেন ভুবন। ভুবনের ঘুম এমনিতেই খুব গাঢ়। বারিশ খুব চেষ্টা করছে চন্দ্রার সাথে কথা বলতে। সে বুকে অনেকটা সাহস জুগিয়ে মাঝরাত্তিরে এসে দরজায় টোকা দিল। সঙ্গে সঙ্গে বিছানা থেকে উঠে এসে দরজা খুলে দিল চন্দ্রা। তারপর বারিশ চুপি চুপি বলল, চল, ছাদে চল। ওরা ছাদে চলে গেল। আজও আকাশে চাঁদ উঠেছে। সেই চাঁদের আলোয় চন্দ্রাকে দেখাচ্ছে মনমরা একটা পুতুলের মতো। আহারে, কি কষ্ট ওর ভেতর। বারিশ বলল, চন্দ্রা। চন্দ্রা তাকালো। তুই ভালোবাসিস না মাহমুদকে? চন্দ্রা কান্নায় ভেঙে পড়ল। কাঁদতে কাঁদতে সে জড়িয়ে ধরল বারিশকে। তারপর বলল, বারিশ দা, ও বারিশ দা, আমি ওকে ছাড়া বাঁচব না। গলায় দড়ি দিব নয়তো এই ছাদটা থেকে লাফ দিব নিচে। বারিশ ভয়ে শিউরে উঠল। তার চোখেও জল আসছে। কিন্তু সে সেই জল লুকিয়ে ফেলছে খুব সঙ্গোপনে। বারিশ এবার তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, ভালোবাসার জন্য সবকিছু করা যায় রে চন্দ্রা। তোর ভালোবাসা পবিত্র হলে তুই সফল হবি। আমি আছি তো। বলে কেঁদেই ফেলছিল বারিশ। কিন্তু কিভাবে যেন সামলে ফেলল সে নিজেকে। আর চন্দ্রা তাকে এখনো শক্ত করে জড়িয়ে ধরে আছে। তার চোখের জলে বারিশের জামা ভিজে চুপসে গেছে। বারিশের কি যে ভালো লাগছে তখন। তার মনে হচ্ছে চন্দ্রা তার না হলেও তার চোখের জল তো তার চিরদিনের জন্য হবে। এই যে জামাটায় ওর চোখের জল আজ লেপটে গেল তা আর কোনোদিন মুছতে দিবে না বারিশ। কোনোদিন না। ওরা ছাদে বসে অনেকটা সময় পার করল। তারপর চন্দ্রা বলল, বারিশ দা, তোমার ফোনটা একটু দিবে প্লিজ। আমি শুধু মাহমুদের গলাটা একটু শুনব। বারিশ তার পকেট থেকে ফোন বের করে দিল। চন্দ্রা সেই ফোন দিয়ে কল দিতেই ও পাশ থেকে ধরল মাহমুদ। চন্দ্রা বলল, আমি চন্দ্রা বলছি। তুমি এত রাতেও ঘুমাওনি কেন? মাহমুদ বলল, আমার ঘুম পায় না। একদম ঘুম পায় না। কেন? ঘুম পায় না কেন? তুমি আমার ঘুম কেড়ে নিয়েছ চন্দ্রাবতী। আমি তোমায় ছাড়া বাঁচব না। আমিও তোমায় ভালোবাসি। ভীষণ ভীষণ ভালোবাসি। কিন্তু 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 কি চন্দ্রাবতী? কাল আমায় দেখতে আসবে একটা ছেলে। হয়তো বিয়ে ঠিক হয়ে যাবে। কিন্তু আমি শুধু তোমায় চাই। সত্যি তোমায় চাই। চন্দ্রা কেঁদে উঠল। ও পাশ থেকে মাহমুদও চোখ মুছল। তারপর সে বলল, কিচ্ছু হবে না দেখো। আল্লাহ আছেন। তিনি আমাদের ভেতরটা দেখছেন। আমাদের ভালোবাসা সত্যি হলে কেউ আমাদের আলাদা করতে পারবে না। কেউ না। কাল যদি বিয়ে ঠিক হয়ে যায় তবে? হয়ে যাক। কিচ্ছু হবে না। আমরা পালাবো। পালিয়ে যাব অনেক দূরে। কিন্তু কিভাবে পালাবো? মামিকে চিনো না তুমি। মনে রেখো ভালোবাসার শক্তি অনেক বেশি। ভালোবাসা কোন বাধা মানে না। তারপর কোথায় কি একটা যেন শব্দ হলো আর বারিশ সচকিত হয়ে উঠে বলল, এই চন্দ্রা রাখো। ফোন রাখো। চন্দ্রা আর কিছু না বলেই ফোন কেটে দিল। বৃন্দাবন দাস তার ছেলে জয় দাসকে নিয়ে এসেছেন। জয় যতটা মেধাবী তার ততটা ছাপ চেহারায় নাই। এই অল্প বয়সেই তার অনেক বড় ভুঁড়ি। দেখতেও খুব যে ভালো লাগে তা না। চন্দ্রার চেহারার কাছে সে নস্যি মাত্র।
কিন্তু এই ছেলেকেই পছন্দ হয়ে গেল অমল আর ভুবনের। তারা যে করেই হোক মেয়েকে ঘর থেকে বের করতে চান, নয়তো অধর্ম করে ফেলবে পাপিষ্ঠা মেয়ে। চন্দ্রার সাজগোজ করে জয়ের সামনে আসার কথা, কিন্তু সে আসতে চাইছে না। ভুবন এবারও ভীষণ রেগে গেলেন। চোখ মুখ লাল করে তার ডান হাতটা উপরে তুলে বৃন্দাবন দাস তার ছেলে জয় দাসকে নিয়ে এসেছেন। জয় যতটা মেধাবী তার ততটা ছাপ চেহারায় নাই। এই অল্প বয়সেই তার অনেক বড় ভুঁড়ি, দেখতেও খুব যে ভালো লাগে তা না। চন্দ্রার চেহারার কাছে সে নস্যি মাত্র, কিন্তু এই ছেলেকেই পছন্দ হয়ে গেল অমল আর ভুবনের। তারা যে করেই হোক মেয়েকে ঘর থেকে বের করতে চান, নয়তো অধর্ম করে ফেলবে পাপিষ্ঠা মেয়ে। চন্দ্রার সাজগোজ করে জয়ের সামনে আসার কথা, কিন্তু সে আসতে চাইছে না। ভুবন এবারও ভীষণ রেগে গেলেন। চোখ মুখ লাল করে তার ডান হাতটা উপরে তুলে চর বসিয়ে দিলেন চন্দ্রার গালে। চন্দ্রা ব্যথায় গালে হাত চেপে ধরে বসে পড়ল। তারপর বলল, মেরে ফেললেও মাহমুদকে আমি ভুলতে পারবো না। কিন্তু ভুবন অত সহজ মহিলা নন। তিনি চন্দ্রাকে সাজিয়ে গুজিয়েই জয়ের সামনে নিয়ে হাজির করলেন। জয় ওকে দেখে পলক ফেলতে পারল না। সে ভাবতেও পারছে না ভগবান তার জন্য এমন চাঁদ সুন্দর মেয়ে রেখেছেন। জয় চন্দ্রার সাথে কথা বলার প্রয়োজন অনুভব করল না। সে বলল, আমার বাবার পছন্দই আমার নিজের পছন্দ। চন্দ্রাকে আমার পছন্দ হয়েছে। বৃন্দাবন দাস খুশিতে আত্মহারা হয়ে উঠলেন। তিনি বললেন, বিয়ের ডেট পাকা করা হোক। ভুবন তার মুখ থেকে কথা কেড়ে নিয়ে বললেন, দিন কাল খুঁজে বের করুন। আগামী সপ্তাহে বিয়ে। তাহলে এই কথাই সই, বলে মিষ্টিমুখ করে চলে গেলেন বৃন্দাবন দাস আর তার ছেলে জয়। আর হতবাক হয়ে শুধু ঠাই বসে রইল চন্দ্রা। তার আজ মরে যেতে ইচ্ছে করছে। মাহমুদকে না পেলে সে সত্যি সত্যি মরে যাবে। চন্দ্রা নাওয়া খাওয়া ছেড়ে দিয়েছে, কেউ তাকে খাওয়াতে পারে না। 2-4 দিন না খেয়ে অনেকটাই ফুরবল হয়ে পড়েছে সে। ওর দুঃখ দেখে বারিশের বুকটা কেঁপে উঠে, চোখ ফেটে উকি মারে জলকণা। তাই সে তার মাকে বলল, মা, একটা প্লেটে করে খাবার দাও। আমি গিয়ে চন্দ্রাকে খাইয়ে দিয়ে আসি। ও ঠিক আমার কথা মানবে। ভুবন ছেলের হাতে প্লেট ভর্তি ভাত আর সবজি দিলেন। সেই খাবার নিয়ে চন্দ্রার কাছে গেল বারিশ। চন্দ্রা খাবার দেখেই বলল, খাবার নয়, আমায় বিষ এনে দাও বারিশদা। আমি বিষ খেয়ে মরে যাব, বলে কেঁদে উঠল চন্দ্রা। কাঁদতে গিয়ে কাঁদতেও পারছে না ভালো করে সে। তার শরীর কেমন ফুরবল হয়ে এসেছে, চোখ কেমন নিভে যাচ্ছে, আর চোখের নিচে জমেছে গাঢ় কালি। বারিশ ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কাঁদিস না চন্দ্রা, সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না বারিশদা, কিচ্ছু ঠিক হবে না। ঠিক হবে, কিন্তু ততদিনে তুই তো মরে ভূত হয়ে যাবি। মাহমুদকে পেতে হলে তো তোকে ঠিকমতো খাওয়া দাওয়া করে বেঁচে থাকতে হবে। বেঁচে না থাকলে ওকে পাবি কি করে? চন্দ্রা আবার কেঁদে উঠল বারিশের গলা জড়িয়ে ধরে। বারিশ বলল, কাঁদিস না, এই নে ভাত খা, বলে সামান্য সবজি দিয়ে ভাত মাখিয়ে একটা নলা তুলে ধরল বারিশ চন্দ্রার মুখের কাছে। চন্দ্রা কি কষ্টে যে সেই নলা মুখে নিল। তারপর আর খেতে চায় না সে, কিন্তু বারিশ জোর করে খাওয়ালো। এদিকে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল। ভুবন খুব চতুর মহিলা। তিনি আগেই জানতেন যে চন্দ্রা পালানোর চেষ্টা করতে পারে। তাই তিনি বিয়ের ডেটটা আরও এগিয়ে নিয়ে আসলেন, এবং কোন আত্মীয় স্বজনকেও শোনালেন না পর্যন্ত। তারপর একদিন বিকাল বেলা হঠাৎ করে বললেন, কাল তোর বিয়ে চন্দ্রা। চন্দ্রা কথাটা শুনে হাউমাউ করে কেঁদে উঠল। এখন কি করবে সে কিছুই বুঝতে পারছে না। সে মোটেও ভাবেনি যে এত দ্রুত সবকিছু শেষ হয়ে যাবে তার। সে মনে মনে তার ভগবানকে ডাকছে। তার ভগবান কি এই বিপদের দিনে তাকে সাহায্য করতে এগিয়ে আসবেন। কাল চন্দ্রার বিয়ে। রাতে চন্দ্রার সাথে শুয়েছেন ভুবন। তিনি আজ ঠিক করেছেন সারারাত ঘুমাবেন না, চন্দ্রাকে পাহারা দিবেন। কিন্তু রাত 12টা বাজার আগেই তিনি ঘুমের কোলে ঢলে পড়লেন। এর আরও অনেক পরে তার দরজায় ঠক ঠক করে কে যেন নাড়া দিল। ভুবন টের পেলেন না। চন্দ্রা তখন শুয়ে শুয়ে পরিকল্পনা করছিল খুব সহজে এবং দ্রুত কিভাবে সে আত্মহত্যা করতে পারে এমন কিছু। কিন্তু দরজার নাড়া শুনে কেন যেন তার মনে আশার আলোর দেখা মিলল।
সে চটপট বিছানা থেকে উঠে দরজার কাছে গিয়ে দরজা খুলে দিতেই দেখল বাইরে দাঁড়িয়ে আছে বারিশ। বারিশ বলল, চল। চন্দ্রা ভয় এবং আনন্দে কাঁদছে, কিন্তু শব্দ করছে না। সে আর দেরি না করে বলল, চলো। ওরা খুব সাবধানে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। বারিশের হাতের মুঠোয় ধরা চন্দ্রার একটি হাত। তারা হাঁটছে পাশাপাশি। বারিশের বুকটা টিপটিপ করে বাজছে। তার কেবল মনে হচ্ছে এই পথ যদি আর কোনোদিন শেষ না হতো। কিন্তু মিনিট 10 হাঁটার পরেই বড় রাস্তা এসে গেল তারা। রাস্তার এক পাশে সাদা রঙের একটা মাইক্রোবাস দাঁড় করানো। সেই মাইক্রোবাসের কাছে গিয়েই বারিশ ডেকে উঠল, মাহমুদ, মাহমুদ। বারিশের ডাক শুনে চটজলদি দরজা খুলে দিল মাহমুদ। আর হাত ধরে টেনে নিল চন্দ্রাকে ভেতরে। তারপর বারিশের দিকে তাকিয়ে মাহমুদ বলল, তুই সত্যিই মানুষ। সত্যিকারের মানুষ। চন্দ্রার কেন জানি তখন কান্না পেয়ে গেল খুব। সে কেঁদে কেঁদেই চিৎকার করে বলল, বারিশ দা, আবার দেখা হবে আমাদের। তারপর ড্রাইভার স্টার্ট দিয়ে দিল গাড়ি। বারিশ দু হাত উপরে তুলে টাটা দেখিয়ে বিদায় জানালো। তারপর ঠাই দাঁড়িয়ে রইল অনেকক্ষণ বারিশ। আর ওরা চলে গেল ততক্ষণে অনেক দূরে। সে রাতে বাসায় ফিরে ছাদে উঠে গেল বারিশ। তার বুকটা কেমন পুড়ে খাক হয়ে গেছে। তার ভেতরে যে মনের মানুষ হারানোর ভয়ঙ্কর রোগ হয়েছে তা থেকে একমাত্র বাঁচার উপায় মৃত্যু। তার বিশ্বাস মরে গেলেই একমাত্র সে ভুলতে পারবে চন্দ্রাকে। তখন রাত প্রায় শেষ। আকাশে গোটা কয়েক তারা মিটমিট করে জ্বলছে আর কামিনী ফুল তীব্র ঘ্রাণ ছড়াচ্ছে বাতাসে। বারিশ এই সব ফুল আর তারাদের মায়া ছাড়িয়ে চলে গেল একেবারে ছাদের শেষ প্রান্তে। এরপর যা আছে তা শূন্য। ওখান থেকে পা ফসকে গেলেই মৃত্যু। কিন্তু বারিশ পা ফসকে পড়তে চায় না। সে চায় দ্রুত মৃত্যু। তাই সে আজ লাফাবে। লাফিয়ে মরবে। তার শরীর কেমন এখন থরথর করে কাঁপছে। কান্নায় বুক ভেঙে যাচ্ছে। কেন জানি বেঁচে থাকতে ইচ্ছে করছে খুব। আচ্ছা, মানুষ এত কষ্টের পরেও বেঁচে থাকতে চায় কেন? সমাপ্ত।